হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। সবার শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা কামনা করছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপ গতিবিদ্যা এই অধ্যায়ের ৬ষ্ঠ ক্লাস। আজ আমরা মোলার আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে তো আমরা জানি আপেক্ষিক তাপ কি। তারপরে আমরা জানব মোলার আপেক্ষিক তাপ। এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ। ভরের পরিবর্তে পদার্থের পরিমাণকে আমরা মোল দ্বারা প্রকাশ করি। 1 মোল পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে যদি প্রয়োজনীয় তাপের পরিমাণ ডিকিউ হয়, তাপমাত্রা বৃদ্ধি করতে তাপের প্রয়োজন হবে তো। তাহলে মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে যদি ডিকিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে আমরা বলতে পারি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই এম ডিটি। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যেই পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। এই মোলার আপেক্ষিক তাপকে আমরা সি দ্বারা প্রকাশ করি। C is equal to dq divided by m dt। গ্যাসের ক্ষেত্রে দুটি মোলার আপেক্ষিক তাপ আছে। কেন? এই যে তাপমাত্রা বৃদ্ধি করব, তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে আয়তনেরও পরিবর্তন হবে, চাপেরও পরিবর্তন হবে। তাহলে আমাদের হিসাবটা অসুবিধা হবে, সেই জন্য আমরা বলে থাকি গ্যাসের ক্ষেত্রে দুটি মোলার আপেক্ষিক তাপ আছে। একটা হচ্ছে আয়তন স্থির রেখে আর একটা চাপ স্থির রেখে। যখন আমরা আয়তন স্থির রাখি তখন আমরা বলি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, যাকে আমরা সিভি দ্বারা প্রকাশ করি। আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে বলা হয় স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা ডিডি পরিমাণ বৃদ্ধি করতে যদি প্রয়োজনীয় তাপ ডিকিউ হয়, তাহলে আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ হবে ডিকিউ ডিভাইডেড বাই এম ডিটি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো সংজ্ঞাটাকে গাণিতিকভাবে যদি প্রকাশ করি, সিবি সমান হবে ডিকিউ ডিভাইডেড বাই এম ডিটি। আরেকটি কি বলছিলাম? আরেকটা হচ্ছে কি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তো আমরা বললাম এবার হচ্ছে কি স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এটাকে আমরা সিপি দ্বারা প্রকাশ করি। চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে বলা হয় স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আর সিপির সংজ্ঞাটাও আমরা অনুভাবে লিখি, সিপি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই এম ডিটি। তাহলে আমরা দুটো সংজ্ঞা জানলাম, একটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। দুটি সমীকরণকে তুমি যদি পর্যবেক্ষণ করো, দুটি সমীকরণের রাশিমালাগুলো একই রকম। এটা ডিকিউ ডিভাইড বাই এম ডিটি, এখানেও সিপি ইজ ইকুয়াল টু ডিকিউ ডিভাইড বাই এম ডিটি। তাহলে কি সিপি এবং সিবি সমান? সমান যদি হয় তাহলে তো আমরা একই কথা বলতে পারতাম, স্থির চাপ কিংবা স্থির আয়তন দুটো একটা একসাথে সংজ্ঞাটা দিতে পারতাম। দুই ক্ষেত্রে আমার একই রকম হতো না, দুটো এক না। সিপি এবং সিবি সমান নয়, সিপি ইজ গ্রেটার দেন হচ্ছে সিবি।
সিপি ইজ গ্রেটার দেন সিবি। খেয়াল করলো, তাহলে কি বলছিলাম, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ থেকে বেশি। মোলার আপেক্ষিক তাপ প্রয়োজনীয় তাপ দ্বারা হচ্ছে কি মোলার কি ধরনের প্রয়োজন, 1 কেলভিন 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, এটি হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। তাহলে চাপ যখন স্থির রাখবো তখন 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের থেকে বেশি হবে, এটাই বোঝানো হচ্ছে এবং সেটি আমরা এখন ব্যাখ্যা করতে চাচ্ছি। আমাদের সৃজনশীল প্রশ্নটি হয় সিপি ইজ গ্রেটার দেন সিবি, কেন ব্যাখ্যা করতে হয় আমাদের। আর গাণিতিকভাবে আমাদেরকে এগুলো পরিমাপ করতে হয়, সিপি এবং সিবি সমীকরণটা আমরা এখান থেকে পরিমাপ করতে সমীকরণগুলি থেকে পরিমাপ করতে পারি। আর কেন বড় হয় সেটি যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যাব। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কার্যনির্বাহক পদার্থ হিসাবে আমরা গ্যাসকে নিয়ে থাকি, সেখানে এটাকে বলে থাকি আমরা সিলিন্ডার আবদ্ধ গ্যাস। এই গ্যাসকে আমরা বলে থাকি সিস্টেম, তার একটি চাপ আছে, তার একটি আয়তন আছে, তার একটি তাপমাত্রা আছে। সিস্টেমের অবস্থা বর্ণনা করতে হলে একটি বিষয় আমাকে বর্ণনা করতেই হবে। এখন যদি সিস্টেমের তাপ সরবরাহ করা হয় ক্লসিয়াসের মতে, যদি কোনো সিস্টেমে আমরা তাপ সরবরাহ করি সেই তাপের একটা অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, আর একটি হচ্ছে সিস্টেম পরিবেশের উপর কার্য সম্পাদন করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা গাণিতিকভাবে বলতে পারি যদি এই সিস্টেমে দ্বিগুণ পরিমাণ তাপ সরবরাহ করি তাহলে তার অভ্যন্তরীণ শক্তি বাড়বে, সেটাকে আমরা ডিইউ দ্বারা প্রকাশ করি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর বাহ্যিক কাজ সম্পাদন হবে সেটি হচ্ছে ডিডব্লিউ। সিস্টেমে তাপ সরবরাহ করলে এখন যখন আমরা মোলার আপেক্ষিক তাপের হিসাব করতেছি তাহলে সেখানে তো তাপ সরবরাহ করতে হয় কতটুকু, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন, সেটি হিসাব করতে হয়, তাই না? তাহলে আমরা সেটি হিসাব করতে যাব। তাহলে এখানে যে তাপ দিলাম সেই তাপটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, বাকি অংশ সিস্টেম পরিবেশের উপর কার্য সম্পাদন করে। তাহলে এই সমীকরণকে আমরা কিন্তু সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে একটি কৃতকার্যের রাশিমালা জানি। খুব সামান্য যখন আমরা এখানে কাজ সম্পাদিত হচ্ছে, যেহেতু সামান্য আমরা খুব অল্প পরিমাণ তাপ সরবরাহ করতেছি, তাহলে চাপটা সেখানে ধ্রুবই আছে, তাহলে আয়তনের সামান্য পরিবর্তন হবে। তাহলে সেক্ষেত্রে ফার্স্ট লকে আমরা লিখতে পারি dq is equal to du plus pdv। এই সমীকরণটি আমরা দেখাতে পারি dq is equal to du plus pdv। সমীকরণটি একটু পর্যবেক্ষণ করে দেখো, তাপ সরবরাহ করার ফলে অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে এবং কাজ সম্পাদিত হচ্ছে, সেই কাজ মানে আয়তনের পরিবর্তন হচ্ছে, ডিবি পরিমাণ, চাপ যদি পি হয় তাহলে কাজের পরিমাণ ডিডব্লিউ ইকুয়াল টু পিডিবি লেখা যায়। তাহলে চাপ যদি আমি স্থির রাখি তাহলে আমার যে তাপ দিব সেই তাপ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, বাহ্যিক কাজ সম্পাদন হবে। কিন্তু আয়তন যখন স্থির রাখবো, আয়তন যদি স্থির রাখি তাহলে আয়তনের পরিবর্তন হবে না। তাহলে সেই ক্ষেত্রে আয়তন যখন স্থির রাখবো তখন ডিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিইউ, কারণ এই অংশটা তখন 0 হচ্ছে। তাহলে চাপ যখন স্থির রাখতেছি তখন আমরা ইকুয়েশন পাচ্ছি এরকম করে, আয়তন যখন স্থির রাখতেছি তখন ডিকিউ হচ্ছে এটি। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তাপমাত্রা বেড়ে যাওয়া। অভ্যন্তরীণ শক্তি বাড়ে কখন, যদি সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায়। আয়তন যখন স্থির রাখবো সব তাপটাই হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধি দেবে হবে, শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি বাড়বে, কারণ চাপ আয়তন স্থির রাখলে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ, কিন্তু চাপ স্থির রাখলে তখন ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি। ডিইউ তো আছে, অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে, আবার কিছু তাপ বাহ্যিক কাজ সম্পাদনের জন্য ব্যয় হচ্ছে চাপ যখন স্থির রাখতেছি। তাহলে আমি যেটুকু তাপ দিব চাপ স্থির রেখে সব অংশই ডিইউ তথা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হচ্ছে না, তথা তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হচ্ছে না, কিছু অংশ বাহ্যিক কাজ সম্পাদনেও ব্যয় হচ্ছে। সেই জন্য আমাকে একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করার জন্য আমি যখন চেষ্টা করব তখন দেখা যাবে আয়তন স্থির রাখবো যখন, তখন সেক্ষেত্রে কম তাপ লাগবে, চাপ স্থির রাখলে তখন আমার বেশি তাপের প্রয়োজন হবে। এই কারণেই আমরা বলে থাকি সিপি ইজ গ্রেটার দেন সিবি। ঠিক আছে, আচ্ছা, এই সিপি এবং সিবি এর একটা সম্পর্ক আছে। সিপি এবং সিবি এর সাহায্যে আমরা গামা একটা ধ্রুব রাশি পাই, যেটাকে বলা হয় গামা ইজ ইকুয়াল টু সিপি ডিভাইডেড বাই সিবি। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে গ্যাসের
মোলার আপেক্ষিক চাপের অনুপাত। এই গামার মান জেনে আমরা গ্যাসের পারমাণবিক গঠন সম্পর্কে সাধারণ একটি ধারণা পেতে পারি। যেমন গামার মান হচ্ছে 1.67, গামার মান হচ্ছে 1.40, গামার মান হচ্ছে 1.33, যথাক্রমে এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস এবং বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। তাহলে এই সিপি এবং সিবির মান জেনেই তুমি হিসাব করতে পারবে। আবার সিবি এর সাথে অভ্যন্তরীণ শক্তির একটি পরিবর্তনের সম্পর্ক আছে। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু এমসিবি ডিটি, এমসিবি ডিটি এটি আমরা দেখাতে পারি। তাহলে সেই সম্পর্কটা আমরা এই গামার সিবি এবং সিবি থেকে মোলার আপেক্ষিক তাপ থেকে পেতে পারি। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডি ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এমসিবি, মোল গ্যাসের জন্য যখন হবে এমসিবি ডিটি। এই সমীকরণটিও আমরা প্রতিষ্ঠা করতে পারি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সাথে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের যে সম্পর্ক সেই সম্পর্ক থেকে। বুঝা গেছে? তাহলে আজকে আমরা ক্লাসে কি আলোচনা করলাম? আজকে ক্লাসে আমরা আলোচনা করলাম যে মোলার আপেক্ষিক তাপ কি। মোলার আপেক্ষিক তাপ গ্যাসের ক্ষেত্রে দুই ধরনের, একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। দুটির সংজ্ঞা জানলাম, পরিমাপগত সংজ্ঞা জানলাম। আমরা জানলাম এই দুটাকে প্রকাশ করা হয় কিভাবে, একটাকে সিবি দ্বারা আর একটাকে সিপি দ্বারা, এবং দুটোর গাণিতিক পরিমাপটাও আমরা জেনে নিলাম। আমরা জানলাম সিপি এবং সিবি সমান নয়, সিপি ইজ গ্রেটার দেন সিবি। আমরা আরো জেনে নিলাম কেন সিপি বড়, কেন সিবি বড়, সিবি এর চেয়ে সিপি কেন বড় সেটি আমরা জেনে নিলাম। তো আমরা এখন আরেকটি বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হিসাব করব। বলছিলাম যে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমরা এখানে হিসাব করতে পারি। তাহলে আমরা আজকের ক্লাসে দুটো বিষয় রাখি, একটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, একেবারে একটার সাথে একটা সম্পর্কিত। ওটা থেকে আমরা এটা পরিমাপ করে থাকি, সেই জন্য এটি একটু আলোচনা করা দরকার বলে মনে করছি। তাহলে আমরা বলি যদি কোন একটা সিস্টেমে এম মোল গ্যাস থাকে এবং সেখানে যদি ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করা হয়, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ বলতে পারি, এবং আমরা লিখতে পারি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি। তাহলে আয়তনের যদি স্থির থাকে, আয়তনের যদি পরিবর্তন না হয়, তাহলে ডিবি ইজ ইকুয়াল টু 0, তার মানে ডিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিইউ। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিকিউ, এটি আমরা বলতে পারি আয়তন যখন স্থির থাকবে। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি হিসাব করতে হয়, তাহলে আমার এখানে সরবরাহিত তাপের পরিমাণটা হিসাব করলে আমাদের চলবে। আমরা জানি এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। আয়তন স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে আমরা বলে থাকি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে যদি ডিকিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে স্থির চাপে গ্যাসের স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ইকুয়াল টু সিবি ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই এম ডিটি। এটি আমরা ইতিপূর্বে জেনে গেছি, তাই না? এই সমীকরণটি গাণিতিকভাবে আবার লিখলাম। তাহলে এখান থেকে তুমি ডিকিউ ইকুয়াল টু লিখতে পারবা এম সিবি ডিটি, লিখতে পারবা না? স্থির আয়তনের ক্ষেত্রে, স্থির আয়তনের ক্ষেত্রে তো আমরা এইটাও জানি, স্থির আয়তনের ক্ষেত্রে আমরা এই সমীকরণটি করলাম ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিকিউ। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডিইউ সমান হচ্ছে এম, এই ডিকিউ মানটা বসাচ্ছি এখানে, এম সিবি ডিটি, যেটি বলছিলাম যে আমরা এই সমীকরণটিও লিখতে পারি। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা পরিমাপ করতে পারি এইভাবে স্থির আয়তনের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফল, এবং আমার এখানে কি পরিমাণ পদার্থ আছে তার গুণন। যদি 1 মোল গ্যাস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো ডিইউ ইকুয়াল টু হচ্ছে সিবি ডিটি, অর্থাৎ স্থির আয়তনের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলটাই হচ্ছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কথা হচ্ছে সেটি কিন্তু আমরা এখানে এই সমীকরণ থেকেই করতে পারবো, এটি আমাদের খেয়াল রাখতে হবে। যখন আমরা তাপ দেব তখন যদি কোনো কাজ সম্পাদিত না হয়, অভ্যন্তরীণ শক্তি শুধু পরিবর্তন হয়, তাহলে সেটি হতে পারে যেমন আয়তনের পরিবর্তন হচ্ছে না, তাহলে তখন আমরা এখানে এই অভ্যন্তরীণ শক্তির কতটুকু পরিবর্তন হচ্ছে সেটি এখান থেকে হিসাব করে ফেলতে পারবো। হ্যাঁ, এই সমীকরণটিও আমরা মনে রাখলাম। আজকের ক্লাসে এটিও শিখলাম। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম?
মৌলার আপেক্ষিক তাপ কি, মৌলার আপেক্ষিক তাপ কয় ধরনের আছে সেটি জানলাম, সেগুলোর সংজ্ঞা, গাণিতিক পরিমাপ জানলাম, কোনটা বড় কোনটা ছোট সেটি জানলাম, এবং আমরা জানলাম যে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কিভাবে আমরা পরিমাপ করব। তাহলে এই বিষয়গুলো আজকে তোমরা একটু ভালো করে দেখে নিবা, ক্লাসটা একটু ভালো করে বুঝে নিবা। যদি কোথাও সমস্যা হয় বরাবর মতো বলছি আমাকে জানাবা। আর সবচেয়ে বেশি দরকার যেটি সেটি হচ্ছে এই ক্লাসের সাথে সাথে তোমরা তোমাদের পাঠ্য যে বইটা আছে সেই বইটা একটু রিডিং করবা এবং সেখানে পুঙ্খানুপুঙ্খানু বোঝার চেষ্টা করবা। কোথাও যদি না বুঝো তাহলে আমাকে জানাবা, আমি চেষ্টা করব পরবর্তী কোনো ক্লাসে সেই বিষয়গুলো আলোচনা করবে। তো অনেকক্ষণ সঙ্গে ছিলা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।